এই জায়গা থেকে যে ভিউ আমার পিছনে আমি দেখতে পাচ্ছি, চারিদিক থেকে মুখে ভাষায় কোনো বিশেষণে বোঝানো সম্ভব নয়। এখানে কিন্তু এই যে হনুমান এবং বাঁদরের ভালোই রকম উপদ্রব রয়েছে। কিষ্কিন্ধা নগরীর উল্লেখযোগ্য আরও একটি পুণ্য স্থান পম্পা সরোবরের পাশে। এখান থেকে দূরে একদম তুঙ্গভদ্রার মাঝখানে দেখা যাচ্ছে নববৃন্দাবন। এই মূর্তিটি কিন্তু এখনো এখানে বেশ অক্ষত অবস্থাতেই রয়ে গেছে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ 20শে অক্টোবর 2024 আর আমরা আজকে চলে এসেছি উত্তর হাম্পি বা নর্থ হাম্পি ভ্রমণে। হাম্পি ভ্রমণকে যদি আপনারা দুই ভাগে ভাগ করেন তাহলে সাউথ হাম্পি ভ্রমণে 2 দিন সময় যদি লাগে, তাহলে নর্থ হাম্পি ভ্রমণে লাগবে মাত্র 1 দিন সময়ে। একটা দিন অবশ্যই আপনারা রাখবেন এই কিষ্কিন্ধা নগরী বা উত্তর হাম্পি ভ্রমণের জন্য। তাই উত্তর হাম্পি কিভাবে যাবেন, কার গাড়িতে যাবেন, কত খরচ পড়বে, কি জায়গা দেখবেন, বছরের কোন সময়ে আসবেন, কত খরচ সব মিলিয়ে হতে পারে, কোথায় খাওয়া দাওয়া করবেন, এই সমস্ত কিছু তথ্য থাকছে আমাদের আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক আজ উত্তর হাম্পি এক্সপ্লোর করার জন্যে। আমরা দিনটা শুরু করলাম সাউথ হাম্পির বিখ্যাত একটি খাবার পুট্টু দিয়ে। আমাদের রঞ্জনা গেস্ট হাউসের সামনে এবং হাম্পি অটো স্ট্যান্ডে অবস্থিত এই ছোট্ট ছিমছাম হোটেলটিতে দারুণ সুন্দর, সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই পুট্টু পাওয়া যায়। এক প্লেটে 8টি পুট্টু থাকে, যার দাম 30 টাকা। এছাড়াও এখানে ব্রেকফাস্ট করবার জন্য নানান রকম আইটেম রয়েছে। আজকের দিনের জন্য আমরা ভাড়া করে নিয়েছি একটি অটো। এই অটো করেই আমরা পুরো নর্থ হাম্পি ভ্রমণ করব। আর আজ আমাদের সারথি হলেন শিবা ভাইয়া। এই শিবা ভাইয়ার সাথে আজকে সারাদিন ঘোরার অভিজ্ঞতা কেমন হয় আর আমাদের অটো ভাড়া কত পড়ে সেই সব কিছু আমি জানিয়ে দেব আমাদের আজকের ভিডিওতে। সেজন্য ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। শিবা ভাইয়ার সাথে কিন্তু আমাদের আলাপ হয়েছিল প্রথম যেদিন আমরা হাম্পিতে এসেছিলাম, এবং উনি আমাদেরকে সাজেস্ট করেছিলেন পায়ে হেঁটে পুরো হাম্পি এক্সপ্লোর করার জন্য। সেই জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা বেঁচেছে এবং সেটাই আপনাদের সাথেও আমরা শেয়ার করেছি। আপনাদেরও ভবিষ্যতে আসলে কষ্টার্জিত অর্থ যাতে অপচয় না হয়, সেই জন্যই আমাদের এই ভিডিওগুলো করা। চলুন আজকে সারাদিন কি এক্সপিরিয়েন্স হয় আর কি এক্সপ্লোর করি আমরা সেটা দেখা যাক। সুন্দর বাঁধানো রাস্তা ধরে কিছুটা এগোনোর পর আমাদের সামনে এই যে দুদিকে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, বাঁ দিকের রাস্তা চলে গেছে ভিত্তালা মন্দিরের দিকে, আর আজ আমরা যাচ্ছি ডান দিকের রাস্তা ধরে কিষ্কিন্ধা নগরীর দিকে। আর এই রাস্তা ধরে কিছুটা এগোলেই পড়বে এখানে বিজয়নগরের মূল প্রবেশদ্বার। বিরূপাক্ষ মন্দির থেকে এই কিষ্কিন্ধা নগরীর দূরত্ব প্রায় 30 কিলোমিটার। অটোতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা মতন। পুরো রাস্তার অবস্থা খুবই ভালো, আর রাস্তার দুপাশের সৌন্দর্য আপনার যাত্রার আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেবে। পুরো রাস্তাটিতেই শিবা ভাইয়া আমাদেরকে দারুণভাবে গাইড করতে করতে যাচ্ছিলেন। আমরা ওনাকে হাইলি রেকমেন্ড করব সম্পূর্ণ হাম্পি এবং কিষ্কিন্ধা নগরী ভ্রমণের জন্য। এখন আমরা যে জায়গা দিয়ে যাচ্ছি এটি হলো পাথর খাদান এলাকা। সমগ্র হাম্পিতে একমাত্র এই জায়গা থেকেই সরকারি নির্দেশে আইনানুগভাবে পাথর খাদান করা যায় বা পাথর উত্তোলন করা যায়, এবং এই পাথর দিয়েই সম্পূর্ণ হাম্পিতে স্কুল, কলেজ, যে কোনো প্রতিষ্ঠান যেমন নির্মাণ করা হয়, ঠিক সেরকম এই কাজের ফলে এইখানকার স্থানীয় কিছু মানুষদের জীবিকা নির্বাহও হয়ে থাকে।
যেহেতু হাম্পি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, তাই এখানে যত্রতত্র পাথর উত্তোলন বা পাথর খাদান করা যায় না। এর ফলে পুরো হাম্পিতেই যে সম্পূর্ণ প্রাকৃতিক ভূমিরূপ সেটাকে অক্ষুণ্ণ রাখা সম্ভব হয়। আর কথায় কথায় দেখুন আমরা চলে এসেছি একটা ব্রিজের কাছে। দূরে ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তুঙ্গভদ্রা নদীর ওপর, এটি হলো তুঙ্গভদ্রা ব্রিজ এবং এই ব্রিজই সংযুক্ত করেছে সাউথ হাম্পির সাথে নর্থ হাম্পিকে বা কিষ্কিন্ধা নগরীকে। एक्चुअली ये नया ब्रिज है, ये पुराना नहीं है। कम से कम 8 से 10 साल के पहले बनाया रहता है। पहले ब्रिज बना था आनेगुंदी में, जो वहाँ पर गिर गए थे, वो गिरने के बाद इधर बनाया था गवर्नमेंट ने। দূরে ওই যে ছোট্ট দ্বীপ দেখা যাচ্ছে, ওটি হলো নববৃন্দাবন। ওটি আসলে একটি সমাধি ক্ষেত্র। জোয়ারের সময় যখন নদীতে জল বেশি থাকে তখন সেই সমাধি ক্ষেত্রটি ডুবে থাকে, কিন্তু জল কম থাকলে মানুষজন ওখানে গিয়ে তাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে আসেন। সেতুর দুপাশে দারুণ সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রবেশ করে গেলাম বানর সাম্রাজ্য কিষ্কিন্ধা নগরীতে। রামায়ণের চতুর্থ পর্ব কিষ্কিন্ধা কাণ্ডে বালির সাথে সুগ্রীবের যে লড়াই হয়েছিল এবং তাতে যে প্রকৃতি উথাল পাথাল হয়েছিল, এখানে পা দেওয়া মাত্রই আপনাদের তা অনুভূত হবে। নর্থ হাম্পিতে আসার পরে প্রথম আমরা যে স্পট বা যে জায়গাটায় এলাম সেটা হলো কৃষ্ণদেবরায়ের একটা মূর্তি রয়েছে আনেগুন্ডি নামক একটি জায়গায়। এই স্থানটিকে মনে করা হয় এই রাজা কৃষ্ণদেবরায়ার দুটি বিবাহ ছিল, তার দ্বিতীয় স্ত্রী থাকতেন নর্থ হাম্পিতে। সেই জন্যই এখানকার মানুষেরা তার এখানে একটি মূর্তি স্থাপন করেন এবং পাশে একটি ছোট্ট গ্রামও তৈরি করা হয়। যদিও সেই গ্রামের সেরকম কিছু এখন আর অবশিষ্ট নেই, তবে এই মূর্তিটি কিন্তু এখনও এখানে বেশ অক্ষত অবস্থাতেই রয়ে গেছে। আমার পিছনে যে এন্ট্রান্স গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আনেগুন্দি ফোর্টে যাওয়ার রাস্তা ছিল। এখন আনেগুন্দি ফোর্ট বলে আর কিছু নেই, তবে এখানে যে গ্রামটা আছে সেই গ্রামে এবং নর্থ হাম্পিতে ঢোকার জন্য এখানে এই নতুন গেটটা তৈরি করা হয়েছে। এই গেট থেকে কিছুটা এগোলেই ডান দিকে পড়বে রঙ্গনাথ স্বামী টেম্পল আর বাঁ দিকে পড়বে গগনমহল। আর তার আগে দেখে নেব এইখানে কাঠের তৈরি এই অপূর্ব কারুকার্য খচিত রথটি। এখনো রথের সময় এই রথটি টানা হয়। फैमिली घर पहले उसी साइड रहते देखने के लिए, एक ही जगह में बाकी है। बहुत पुराने से 600 साल के पहले थोड़े बाकी जगह में तो पूरा गिर गए थे। अभी एक जगह में अभी लोग चल रहे हैं ना, अभी वो क्लाइंबिंग लीजिए कास्टिंग करके हमको चलो नए से देखिए। इसका नाम है गगन महल। এখন দাঁড়িয়ে আছি গগন মহলের সামনে। রাজা কৃষ্ণদেবরায়ার রাজপরিবারের বেশ কিছু সদস্য থাকতেন এইখানে গগন মহল নামে এক গগনচুম্বী প্রাসাদে। যদিও আমার পিছনে এখন যে প্রাসাদ সম একটি স্ট্রাকচার দেখা যাচ্ছে সেটাকে কখনোই গগনচুম্বী বলা যায় না, কারণ আসল যে প্রাসাদ সেটা কিন্তু একেবারেই ভেঙে গেছে। সামনের এই নতুন অংশটিকে রিকনস্ট্রাক্ট করে এইরকম একটি শেপ দেওয়া হয়েছে এবং যাতে এই গগন মহলের স্মৃতি মানুষের মন থেকে একেবারে না মুছে যায় সেই কারণেই এই প্রচেষ্টা করা হয়েছে। এই গগনমহলের পাশ থেকে ওপরে ওঠার জন্য রয়েছে এরকম সরু সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ওপরের চত্বরে উঠলে এখান থেকে চারপাশটা যেমন দারুণ সুন্দর দেখা যায়, ঠিক সেরকম এই প্রাসাদের সামনের দিক থেকে যদি আমি দেখি তাহলে এখান থেকে একদম সোজাসুজি সামনে দেখা যাচ্ছে রঙ্গনাথ স্বামী মন্দির। এই রঙ্গনাথ স্বামী মন্দিরে প্রবেশের প্রথমেই পড়বে এরকম একটি ধাতুর বাতিস্তম্ভ। সম্ভবত কোনো উৎসব বা বিশেষ তিথিতে এই বাতিস্তম্ভটি প্রজ্বলন করা হয় এবং মন্দিরের মূল চত্বরে প্রবেশ করলে এখানে রয়েছে একটি ছোট বাতিস্তম্ভ যেখানে নিত্য পুজোর সময় প্রদীপ প্রজ্বলন করা হয়। কালো ব্যাসাল্ট শিলার ওপর অপূর্ব সুন্দর কারুকার্য খচিত এইরকম স্তম্ভ দেখা যায় মন্দির প্রাঙ্গণে। খ্রিস্টীয় 14 শতকে নির্মিত এই রঙ্গনাথ স্বামী মন্দিরটি বিজয়নগর রাজাদের দ্বারা নির্মিত প্রথম মন্দিরগুলির একটি। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে শায়িত বিষ্ণুর মূর্তি, ঠিক যেমনটি আমরা দেখেছিলাম শ্রীরঙ্গপত্তনমে। আর ভগবান বিষ্ণুর সাথে রয়েছেন দেবী লক্ষ্মী এবং ভূদেবী। এই মন্দিরটি দর্শনের সময় প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 1টা এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির গাত্রে রয়েছে এরকম দেবদেবীর পেন্টিং।
এখন আমরা চলে এসেছি চিন্তামণি মন্দির কমপ্লেক্সে। এইটা কিন্তু নর্থ হাম্পিতে আসলে অত্যন্ত পবিত্র একটা স্থান। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে পাশ থেকে বয়ে যাচ্ছে তুঙ্গভদ্রা নদী, এবং এখানে তুঙ্গভদ্রা নদীর ডিরেকশন কিন্তু টুয়ার্ডস নর্থ। আমরা যেটা দেখেছি সাউথ থেকে, সেইখান থেকে মানে এই পয়েন্টেই তুঙ্গভদ্রা দক্ষিণ থেকে উত্তর দিকে বাঁক নিচ্ছে। 3টে মন্দির রয়েছে এই পুরো কমপ্লেক্সের মধ্যে, এবং এটি ছাড়াও এর মূল যে পৌরাণিক তাৎপর্য সেটা হচ্ছে, মনে করা হয় রাম এখানে একটি গাছের আড়ালে লুকিয়ে ছিলেন বালিকে বধ করবার জন্য, এবং তারপর সেখান থেকে তীর মেরে উনি বালিকে বধ করেন, এবং এটাই হলো সেই পয়েন্ট যেখানে তিনি অঞ্জনায়া বা হনুমানের সাথে প্রথম সাক্ষাৎ করেন। এই স্থানটিকে ভূমা দেবীর মাতৃগৃহ বলে মনে করা হয়, এবং রামায়ণের সময়ে এটি ছিল কিষ্কিন্ধা, অর্থাৎ বালি ও সুগ্রীবের রাজ্য। আচ্ছা, এখন সামনে দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পাথরের টুকরোগুলো রয়েছে, প্রত্যেকটার গায়ে কিন্তু রামায়ণের বিভিন্ন কাহিনী চিত্রিত করা রয়েছে, প্রতিস্থাপিত করা রয়েছে একদম খোদাই করে, এবং এগুলো কিন্তু সবই ভেঙে দেওয়া হয়েছিল বা ভেঙে গিয়েছিল, সেগুলোকে কালেক্ট করে এখানে পরপর সাজিয়ে রাখা হয়েছে। আর এখান থেকে দূরে একদম তুঙ্গভদ্রার মাঝখানে দেখা যাচ্ছে নববৃন্দাবন, যেটা তুঙ্গভদ্রা ব্রিজ থেকে আমরা দেখেছিলাম, যেটা জলের মধ্যে ডুবেই থাকে। অবিশ্বাস্য সুন্দর একটা স্ট্রাকচার, এবং এখান থেকে পুরনো যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণ থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই পুরো দৃশ্যটা দেখতে পাবেন। এই চিন্তামণি মন্দির কমপ্লেক্সে রয়েছে সেই গুহাটি যেখানে ভগবান শ্রী রামচন্দ্র রাবণ দ্বারা সীতা হরণের পর সীতাকে খুঁজে পেতে সহায়তার জন্য প্রথমবার সুগ্রীবের সাথে দেখা করেছিলেন। এটি হলো সেই গুহা, এবং গুহার মধ্যে প্রবেশ করলে দেখবেন পাথরের গায়ে সেই ঘটনাকেই অঙ্কনের মাধ্যমে চিত্রায়িত করা হয়েছে। এই চিত্রে দেখানো হয়েছে ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষ্মণ চিন্তিত মনে সুগ্রীব এবং তার সেনাদের সাথে আলোচনারত অবস্থায় রয়েছেন। আর এই গুহার মধ্যে ছোট্ট একটি মন্দির প্রাঙ্গণ করে দেওয়া রয়েছে। আমার বাঁ হাতে যে ছোট্ট বেদিটি দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক দিন নিত্য পূজা হয় এবং প্রদীপ প্রজ্বলন করা হয়, কারণ এটা বিশ্বাস করা হয় যে এই জায়গায় দাঁড়িয়েই ভগবান শ্রী রামচন্দ্র সুগ্রীবের সাথে কথা বলেছিলেন। এর ঠিক পাশে পাথরের গায়ে এরকম একটি মূর্তিও খোদিত আছে, যার হাতে রয়েছে অস্ত্র। আর এই হলো সেই জায়গা যেখানে দাঁড়িয়ে ভগবান শ্রী রামচন্দ্র তীর নিক্ষেপ করে বালিকে হত্যা করেছিলেন। এখানে যেমন পাথরের গায়ে খোদাই করা রয়েছে সেই অস্ত্রের ছবি, ঠিক সেরকমই যে জায়গাতে দাঁড়িয়ে উনি তীর নিক্ষেপ করেছিলেন, ঠিক সেই জায়গাতে তার পদযুগল খোদাই করা রয়েছে পাথরের ওপরে। এইখানে মানে আমার বাঁ দিকে যে পদযুগলটি রয়েছে, এটি হলো পুরনো পদযুগল, এবং তার পাশে আরেকটি নতুন পদযুগল তৈরি করা হয়েছে সেই রামচন্দ্রের পায়ের প্রতিকৃতি স্বরূপ। চিন্তামণি মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে এবার আমাদের গন্তব্য এখানকার বিখ্যাত দুর্গা মন্দির। আর এখান থেকে দুর্গা মন্দিরের দূরত্ব মাত্র 4 কিলোমিটার। এই হলো মন্দির চত্বরের পার্কিং লট। চিন্তামণি মন্দির কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রায় 4 কিলোমিটার আসার পর পাহাড়ের খানিকটা ওপরে গাড়ি করে এসে এখন আমরা পৌঁছে গেছি উত্তর হাম্পির আরও একটি উল্লেখযোগ্য স্থান দুর্গা মন্দিরে। এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, আমার পিছনের যে রাস্তাটা, সেটা তো অসম্ভব সুন্দর। আশপাশটা এখান থেকে মানে ঠিক গাড়ি পার্কিংয়ের যে জায়গাটা রয়েছে তার পাশে দাঁড়িয়ে আমি কথা বলছি, এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ আছে। তবে মন্দিরটাতে যেতে গেলে আমাদেরকে আরও একটু কয়েক পা উঠতে হবে, তারপরে আমরা মন্দির অবধি পৌঁছতে পারবো। চলুন মন্দিরে গিয়ে বাকিটা আপনাদেরকে বলছি। এই রাস্তা ধরে কিছুটা ওঠার পরে সামনে পড়বে কয়েকটি সিঁড়ি, এবং সেই সিঁড়ির ধাপ ভেঙে প্রায় মোট 200 মিটার মতন রাস্তা অতিক্রম করে আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করলাম। যেহেতু সিঁড়ি করা আছে, তাই যে কোনো বয়সের মানুষই অনায়াসেই এখানে আসতে পারবেন। বেশ 200 মিটার মতন রাস্তা আমরা উঠে এলাম। প্রথম দিকটা একদম প্লেন ছিল, তারপরে কয়েকটা স্টেপস ছিল, তারপরেই আমরা প্রবেশ করেছি এখন দুর্গা মন্দিরের মূল যে প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণের মধ্যে। মনে করা হয় যে বিজয়নগর সাম্রাজ্যের রাজারা যখন কোনো যুদ্ধে যেতেন,
তখন ওনারা এই মন্দিরে পুজো দিয়ে দুর্গা মায়ের কাছে তারপরেই যেতেন, এতটাই পবিত্র ছিল ওনাদের কাছে এই দুর্গা মন্দির। এবং আরও একটি কথা প্রচলিত আছে যে এখন এইখানে কাছাকাছি নাকি চিতাবাঘের খুব আধিক্য আছে এবং এখানকার পুরোহিত 2020 সালে চিতাবাঘের আক্রমণেই মারা গিয়েছিলেন। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে রূপোর সিংহাসনে কোষ্টি পাথরের দুর্গা মায়ের মূর্তি। মন্দিরটি পুনর্নির্মাণ করা হচ্ছে এবং এখানে মন্দিরের প্রত্যেকটি স্তম্ভের গায়ে দুর্গা মায়ের বিভিন্ন মূর্তিকে পাথরের গায়ে খোদাই করে ফুটিয়ে তোলা হচ্ছে। এখন আমরা চলে এসেছি দুর্গা মন্দিরের মধ্যে থেকেই আনেগুন্দি ফোর্ট প্রাঙ্গণে। যে ফোর্টের কথা আমি বলছিলাম উত্তর হাম্পিতে ঢোকার সময়ই, এই ফোর্ট চত্বরের প্রায় কিছুই অবশিষ্ট নেই, সবটাই ভেঙে গেছে। তবে এই যে দরজার কাজটা, এটা কিন্তু একদম আগের মতনই রয়েছে এবং এই দুর্গা মন্দির প্রাঙ্গণের ভেতর থেকেই আপনাদেরকে খালি পায়েই এই চত্বরের মধ্যে আসতে হবে। এই চত্বরে প্রবেশ করবার পর কিছু ধ্বংসাবশেষ এবং তার থেকে কিছুটা এগিয়ে আসলে রয়েছে একটি পবিত্র পুষ্করিণী। শোনা যায় পূজা অর্চনা এবং দুর্গবাসীদের বিভিন্ন কাজের জন্য এই পুষ্করিণীর জল ব্যবহার করা হতো। পুষ্করিণীর উল্টো দিকে এটি হলো একটি যজ্ঞশালা এবং এর কিছুটা দূর এগিয়ে আসলেই দেখতে পাবেন সামনে রয়েছে এরকম গ্রহরাজের মন্দির, যেখানে প্রত্যেকটি গ্রহর নামে একটি করে আলাদা আলাদা বিগ্রহ করা রয়েছে। এর ঠিক পাশেই রয়েছে যজ্ঞ অঞ্জনেয় নর্মদেশ্বরা মন্দির। আর কিছুটা এগিয়ে আসলেই রয়েছে এই তল্লাটের সবচেয়ে বিখ্যাত গুহা, বালি গুহা। এই আনেগুন্দি ফোর্টকে অনেক সময় বালি কেল্লাও বলা হতো এবং এটা বিশ্বাস করা হয় যে পুরাকালে বানররাজ বালি এই গুহাতেই বসবাস করতেন। এই গুহার মধ্যে কিন্তু কোনো কৃত্রিম আলোর ব্যবস্থা নেই। বাইরে থেকে পাথরের ফাঁক ফোকর থেকে যেইটুকু আলো আসছে সেই আলো আঁধারিতেই আপনাকে পথ চিনে এগিয়ে যেতে হবে। বালি কেভের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন। এই হলো রাস্তা, জল জমে আছে এখানে, সাবধানে যেতে হবে প্রচন্ড। সম্পূর্ণ গুহাটি পরিক্রমণ করতে আপনাদের 2 থেকে 3 মিনিট মতোই সময় লাগবে। এইখানে শেষের দিকে মানে বেরোনোর সময় একটুখানি জল ছিল, তাই পায়ে জল লাগাতে হলো। তবে গুহা থেকে বেরিয়েই ডান দিকে দর্শন করে নেবেন মহাশক্তি গণপতি এই মন্দিরটি। পাহাড়ের নিচে অবস্থিত এই গণপতি মন্দিরের পরিবেশ অত্যন্ত পবিত্র ছিল এবং এখানে যে দেবতা পূজিত হন তার মূর্তিটি কোষ্টি পাথরের। গণপতি মন্দির থেকে বেরিয়েই দেখে নিলাম 12 জ্যোতির্লিঙ্গের এই ছোট মন্দিরটি, মানে একটি মন্দিরের মধ্যেই 12টি জ্যোতির্লিঙ্গকে প্রতিস্থাপন করা হয়েছে। দুর্গা মন্দির থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আমরা এখন চলে এসেছি উত্তর হাম্পি বা কিষ্কিন্ধা নগরীর উল্লেখযোগ্য আরও একটি পুণ্য স্থান পম্পা সরোবরের পাশে। মনে করা হয় এই পম্পা সরোবর ভারতবর্ষের প্রথম 5টা পুণ্য সরোবর বা পুণ্য জলাশয়ের মধ্যে একটি। মানস সরোবর, পুষ্কর সরোবর, নারায়ণ সরোবর, পম্পা সরোবর এবং বিন্দু সরোবর, যাদেরকে মনে করা হয় যে এই ভারতবর্ষের সবথেকে পবিত্রতম সরোবর। ঠিক এই সরোবরের উল্টো দিকেই রয়েছে একটি লক্ষ্মী মাতা বা লক্ষ্মী মায়ের মন্দির। আর এই সরোবরের সাথে রামায়ণের কাহিনীর কিন্তু অনেক যোগ আছে। আর পম্পা সরোবর নামটি এসেছে শিবের স্ত্রী পার্বতীর যে পুনর্জন্ম হয়েছিল পম্পা নামে, সেই তার নামানুসারেই এই পম্পা সরোবরের নামকরণ করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণেও এই পম্পা সরোবরের উল্লেখ পাওয়া যায়। হিন্দু শাস্ত্র অনুযায়ী পার্বতীর আরেকটি রূপ পম্পা এই স্থানে বসেই শিবের জন্য তপস্যা করেছিলেন। রামায়ণে পম্পা সরোবরকে সেই স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে যেখানে শবরী নামে ঋষি মাতঙ্গের একজন শিষ্যা
ভগবান রামচন্দ্রকে দক্ষিণ দিকে যাবার নির্দেশ দিয়েছিলেন যখন তিনি রাক্ষসরাজ রাবণের হাত থেকে তার স্ত্রী সীতাকে উদ্ধার করার জন্য যাত্রা করেছিলেন। সরোবরের উল্টো দিকে লক্ষ্মী মন্দিরের পাশে রয়েছে সেই গুহা যেখানে শবরী মাতা বাস করতেন। এই গুহাটির একেবারে ভিতর পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয় না বা প্রবেশ করা যায় না বর্তমানে, তবে এর পাশে রয়েছে এই রকম লোহার সিঁড়ি আর লোহা দিয়ে বাঁধানো এই রকম ওপরের দিকে উঠে যাওয়ার রাস্তা। এইটা দিয়ে উঠে আসলে আপনারা একটা ভিউ পয়েন্টে পৌঁছবেন যেখান থেকে চারপাশের দারুণ সুন্দর ল্যান্ডস্কেপটা আপনারা পরিষ্কার দেখতে পাবেন এবং উল্টো দিকে পম্পা সরোবরকেও ঠিক এই ভিউ পয়েন্ট থেকে কতটা সুন্দর দেখতে লাগছে সেটা একবার দেখুন। এখন যে স্ট্রাকচারটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভগ্নপ্রায় ব্রিজের একটি অংশ। মানে পূর্বে রাজা কৃষ্ণদেবরায়া দক্ষিণ হাম্পি থেকে উত্তর হাম্পি মানে এই কিষ্কিন্ধা নগরীতে আসার জন্য এই ব্রিজ ব্যবহার করতেন এবং এই পাথরের তৈরি ব্রিজটি বর্তমানে ভেঙে যাওয়াতে নতুন যে ব্রিজ মানে যেটার উপর থেকে আমরা এলাম সেটি তৈরি করা হয়েছে, কারণ দক্ষিণের সাথে উত্তরের কিন্তু আর কোনো সংযোগ থাকে না যদি এই ব্রিজ ভেঙে যায় একমাত্র নদীপথ ছাড়া। স্থলপথে এটাই ছিল একমাত্র যোগাযোগের মাধ্যম। অনেকেই দক্ষিণ হাম্পিতে থাকার বদলে এই উত্তর হাম্পি বা কিষ্কিন্ধা নগরীতে থাকতে পছন্দ করেন এবং ওখান থেকে এখানে আসার সহজতম এবং সবচেয়ে কম খরচ সাপেক্ষ উপায় হলো এই নদীপথে কোরাকল রাইডে বা বোটে ওপার থেকে এপারে আসা। ওল্ড ব্রিজ যেটা দেখালাম সেটা জাস্ট ক্রস করেই এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন তার পিছনে যে পাহাড়টা ক্রস করে যে জায়গাটা ওখানেই আসবেন এবং সেখান থেকে হেঁটে আপনাকে এই পথে চলে আসতে হবে উত্তর হাম্পিতে। যে জায়গা থেকে আমি এলাম মানে যেখানে দাঁড়িয়েছিলাম একটু আগে আমার পিছনে যে আইল্যান্ডটা দেখা যাচ্ছিল আমি নামটা ভুলে গিয়েছিলাম, ওটা হলো হাম্পির হিপ্পি আইল্যান্ড এবং ওই হিপ্পি আইল্যান্ড কিন্তু আরেকটা থাকার খুব ভালো অপশন ছিল, কিন্তু বর্তমানে জল বেড়ে যাওয়ায় এবং অবস্থা প্রতিকূল হয়ে যাওয়ায় হিপ্পি আইল্যান্ডে এখন আর থাকা যায় না। তাই নর্থ হাম্পি অথবা সাউথ হাম্পি দুটোর মধ্যে যে কোনো একটাতেই আপনাদের থাকতে হবে। আর এখানে আমি কেন দাঁড়ালাম তার কারণ হচ্ছে এখান থেকে আমরা কিন্তু সাউথ হাম্পির সমস্তটাই দেখতে পাচ্ছি। বাঁ দিক থেকে মাতঙ্গ হিল থেকে শুরু করে তার পাশে আস্তে আস্তে করে যদি আমি চোখটা বোলাই বিরূপাক্ষ মন্দির, তার পাশে রয়েছে হেমকুট পর্বত এবং সেখানে 2 স্টোরির যে জৈন মন্দির, সমস্তটাই এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গা থেকে সামনের ল্যান্ডস্কেপটা যেরকম সুন্দর, সাউথ হাম্পির ভিউটাও অপূর্ব সুন্দর। আমরা এবার এগোচ্ছি সানাপুরের দিকে, আর এই পম্পা সরোবর থেকে সানাপুরের দূরত্ব প্রায় 5.5 কিলোমিটার মতন। মেইন রোড ছেড়ে আমরা এখন বাঁদিকে হুলিগি গঙ্গাবতী রোডে প্রবেশ করলাম। আপনি যদি মনে করেন যে হাম্পি মানেই শুধু মন্দির, তা কিন্তু নয়। হাম্পিতে দেখার জন্য প্রাকৃতিক সৌন্দর্যেরও অভাব কিন্তু এতটুকুনিও নেই। ঠিক যেমন এখন আমি দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর একটা জলপ্রপাত বা ওয়াটারফলসের সামনে। সানাপুর ওয়াটারফলসের সামনে দাঁড়িয়ে আছি আর এখন মানে আজকে অক্টোবরের 20 তারিখে সানাপুর ওয়াটারফলসের যে অসাধারণ একটা ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, জলের যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, সেটা শুধু আপনাদেরকে একবার দেখাতে চাইব। উত্তর হাম্পি বা কিষ্কিন্ধা নগরী ভ্রমণ করতে আসলে এই সানাপুরকে আপনার লিস্টে কিন্তু অবশ্যই রাখবেন। এই সানাপুরের মতো অদ্ভুত সুন্দর একটা হিডেন জেম কিন্তু খুব কম আছে। আমরা তো আজকে এই কিষ্কিন্ধা নগরী ঘুরে বেড়াচ্ছি অটোতে, কারণ যেহেতু আমরা রয়েছি সাউথ হাম্পিতে, ওখান থেকে অটোয় করে আসা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই, কারণ যেহেতু অতিরিক্ত জলের কারণে তুঙ্গভদ্রা নদীতে বোটিং বন্ধ আছে।
তবে আপনারা যদি নর্থ হাম্পিতে থাকেন, মানে এখানেই থাকেন, এখানে কিন্তু থাকার জন্য প্রচুর রিসর্টস আছে, হোটেলস আছে, এবং আমি দেখছি ফরেনার যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগই এই নর্থ হাম্পিকে চুজ করছেন, কারণ এখানে সিনিক বিউটিটা অনেক বেশি সুন্দর। মন্দির ছাড়াও এখানে আরও বহু জিনিস আছে। তাহলে এখানে যদি আপনারা ঘুরতে চান খুব কম খরচে, এখান থেকে কিন্তু স্কুটি আপনারা হায়ার করে নিতে পারেন। এখানে 400 টাকা থেকে শুরু, 350, 400, 500 পার ডে এরকম হিসাবে আপনারা স্কুটি হায়ার করে নিতে পারেন এবং পুরো নর্থ হাম্পিকে এক্সপ্লোর করতে পারেন। এবং এখানে স্কুটি নেওয়ার দুটো ব্যাপার আছে, সেটা আপনারা স্কুটির দোকানে, মানে স্কুটি যেখান থেকে রেন্ট নেওয়া হয় সেই দোকানে গিয়ে কথা বললে জানতে পারবেন। এক ধরনের স্কুটি আছে যেটার ভাড়া একটু বেশি, সেই স্কুটি যদি ভাড়া নিয়ে নেন মোটামুটি 500 টাকার আশেপাশে পড়বে আই থিঙ্ক। সেক্ষেত্রে কিন্তু স্কুটি নিয়েও আপনারা সাউথ হাম্পি থেকে ঘুরে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ অনেকটাই কমে যাবে। এই অপশানটাও আপনাদের কাছে খোলা রইল এই পুরো হাম্পিকে এক্সপ্লোর করবার জন্য। এই রাস্তা ধরে কিছুটা এগোলে সামনে বাঁদিকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি ন্যাচারাল পুল, অর্থাৎ প্রাকৃতিক উপায়ে সৃষ্ট এরকম একটি জলাধার তৈরি হয়েছে এবং এখানে স্থানীয় মানুষ থেকে আরম্ভ করে অনেক টুরিস্টও স্নান করে থাকেন। এই জায়গাটিকে বর্তমানে পাথর দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে, তার ফলে এটা অনেকটাই নিরাপদ হয়ে গেছে। মানে ডান দিকের জায়গাটি হলো পুল এরিয়া, যেখানে আপনি নেমে খুব সুন্দরভাবে শান্ত জলে স্নান করতে পারবেন। কৃত্রিম সুইমিং পুল তো আমরা অনেক দেখেছি, কিন্তু এরকম প্রাকৃতিক উপায়ে সৃষ্ট সুইমিং পুলে স্নানের মজাই কিন্তু আলাদা। এই সুইমিং পুলের পাশে রয়েছে সবুজ ধান খেতে মোড়া রাস্তা, আর সেই রাস্তা দিয়ে এসে এখন আমরা যাচ্ছি হাম্পি নেচার কটেজ রেস্টুরেন্টে আমাদের আজকের লাঞ্চ সারবার জন্য। একেবারে প্রকৃতির কোলে অবস্থিত এই হোটেল কাম রেস্টুরেন্ট হাম্পি নেচার কটেজের পরিবেশটি কিন্তু বেশ সুন্দর। কিছুক্ষণ আগে বলছিলাম না যে এই দিকটাতে অনেক বিদেশি পর্যটকরা থাকেন, এখানে এসে আরও সেটা স্পষ্ট বুঝতে পারলাম। আচ্ছা, এখানে আর একটা তথ্য জানিয়ে রাখি, এই জায়গাতে যদি আপনারা গাড়ি নিয়ে আসেন বা অটো করে আসেন, সেক্ষেত্রে ড্রাইভারের খাবারের জন্য আলাদা করে কোনো টাকা লাগে না। এই রেস্টুরেন্টের ভিতরে ভাইব একদমই আলাদা ছিল। এখানে যেমন নিচে বসার এই রকম ব্যবস্থা রয়েছে, আর এই জায়গাতে বিদেশি পর্যটক এবং তাদের ছোট বাচ্চারাও দারুণভাবে রিল্যাক্স করছিল, চিল করছিল। আমরা একটা সাইডের দিকে এসে চেয়ার টেবিলে যেখানে বসবার জায়গা আছে সেখানে এসে আমাদের লাঞ্চ নিয়ে নিয়েছিলাম, আর লাঞ্চে নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। যদিও এত খিদে পেয়েছিল যে খাবার দেওয়ার সাথে সাথে ভিডিও করতে ভুলে গিয়ে খাবার খেতে শুরু করে দিয়েছিলাম, তবে খাবার কিন্তু ভীষণ টেস্টি ছিল। আর এখানে রুটি ছিল পার পিস 20 টাকা করে, আর চিকেন কষার দাম ছিল 220 টাকা। লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি সানাপুর লেকের দিকে। আমাদের হাম্পি নেচার কটেজ থেকে সানাপুর লেকের দূরত্ব মাত্র 1.5 কিলোমিটার, আর এই পথে কিন্তু রয়েছে প্রচুর রিসর্টস। আমার পরামর্শ থাকবে, যদি আপনারা হাম্পিতে আসেন, মানে এই নর্থ হাম্পিতে থাকার কথা ভাবেন, সেক্ষেত্রে এই সানাপুরের আশেপাশে থাকুন, বেশ ভালো লাগবে। আর এখন রিজার্ভায়ার রোড ধরে আমরা চলে এসেছি সানাপুর লেকের একদম কাছে। সানাপুর লেকে পৌঁছানোর পর যা দেখলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এত সুন্দর পাথুরে ভূমিরূপের মধ্যে এতটা দীর্ঘ এলাকার সুবিশাল এই জলাশয় আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। এখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরেই রয়েছে বিজয়নগর ক্যানেল, চাইলে আপনারা সেটিও দেখে আসতে পারেন। তবে এইখানে মানে এই সানাপুর লেকে আসলে বেশ কিছুটা সময় কাটাতে কিন্তু ভুলবেন না। যদিও আমরা যখন এসেছিলাম তখন একদম দুপুরবেলা ছিল আর প্রচণ্ড রোদ ছিল, তবে এই জায়গায় যদি আপনারা থাকেন সেক্ষেত্রে সূর্যোদয়ের সময় এই জায়গায় আসলে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে। এই লেকে কিন্তু কোরাকেল রাইডও হয়, তবে আমাদের আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে অতিরিক্ত বৃষ্টির জন্য তুঙ্গভদ্রা নদীর জল বেড়ে যাওয়ায় সব জায়গাতেই কোরাকেল রাইড বন্ধ রয়েছে। আর এই যে লেকের পাশের জায়গাটা রয়েছে, এখানে একটি সানরাইজ পয়েন্ট রয়েছে, সেখান থেকে আপনারা সকালবেলা আসলে দারুণ সুন্দর একটা সানরাইজ দেখতে পারবেন। আর এই জায়গাটা চারপাশে এতটাই সুন্দর একটা ভূমিরূপ, এই ল্যান্ডস্কেপটা দেখলেই চোখের আরাম।
আমার তো এই জায়গাটা দেখে এত ভালো লেগে গেছিল যে আমি ঠিকই করে নিয়েছি যে এরপর যদি আমি হাম্পিতে আসি সেক্ষেত্রে এই সানাপুরে আমি 2 রাত কাটাবই। মনুষ্য সৃষ্ট এই লেকটি প্রায় 12 থেকে 15 ফুট গভীর। তবে এই লেকের জলে নামার কোনো অনুমতি নেই, তার কারণ যেমন এই জলে রয়েছে আন্ডার ওয়াটার কারেন্ট, ঠিক সেরকম এই জলে রয়েছে অনেক বড় বড় কুমির। লেকের পাশেই রয়েছে ঠিক এরকম একটি জায়গা যেখানে রয়েছে সানরাইজ পয়েন্ট এবং লেক ভিউ পয়েন্ট। আমরা সানরাইজ পয়েন্ট পর্যন্ত আর উঠিনি, তবে লেক ভিউ পয়েন্ট থেকে চারপাশটা ঠিক এরকমই সুন্দর দেখতে লাগছিল। এই রকম একটি জায়গায় বিকেলবেলা এসে বেশ কিছুটা সময় কাটাতে হবে। সানাপুর লেক থেকে এবার আমরা রওনা দিলাম আমাদের আজকের প্রধান এবং অন্তিম গন্তব্য অঞ্জনাদ্রি পাহাড়ের দিকে। আর এই সানাপুর লেক থেকে অঞ্জনাদ্রি পাহাড়ের দূরত্ব প্রায় 6 কিলোমিটার। আচ্ছা, এই অঞ্চলের বেশিরভাগ রেস্ট হাউস বা রিসর্টই কিন্তু ব্যাম্বু কটেজ স্টাইলের। আজকের গল্পের আমরা শেষের দিকেই চলে এসেছি, আর আজকের গল্পের শেষে থাকছে এই কিষ্কিন্ধা নগরী ভ্রমণের সবচাইতে উল্লেখযোগ্য এবং পবিত্রতম জায়গার দর্শন, অঞ্জনাদ্রি হিল টপ। এবার অঞ্জনাদ্রি হিল হচ্ছে এখানে হনুমান হিল বা হনুমানজির জন্মস্থান নামেও খ্যাত, এবং এই টপে যেতে গেলে আমাদেরকে কিন্তু বেশ কিছুটা রাস্তা ট্রেক করে যেতে হবে। আমরা এখন সেদিকেই যাচ্ছি। এখন 3:35 বাজে, দেখা যাক আমাদের উঠতে ওপরে কতখানি সময় লাগে। এই এলাকাটি কিন্তু বেশ জমজমাট। দুদিকে যেমন হনুমানজির পূজার সামগ্রী রয়েছে, তেমন নানা ধরনের টুকিটাকি জিনিসপত্র কেনাকাটার জিনিসও রয়েছে। আর আমরা এখন উঠব ওই পাহাড়ের চূড়ায়। হাম্পির কোপ্পাল জেলায় অবস্থিত এই অঞ্জনাদ্রি পাহাড়কে ভগবান হনুমানের জন্মস্থান বলেও মনে করা হয়। আসলে ভগবান হনুমানকে অঞ্জনেয়াও বলা হতো, এবং সেই থেকেই এই পাহাড়টির নাম হয়েছে অঞ্জনাদ্রি পাহাড়। পাহাড়ে ওঠা শুরু করার আগে এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। সেই জায়গায় 2 টাকা করে প্রতি পেয়ারে জুতো রেখে তারপরেই আপনাদেরকে উঠতে হবে। এই মন্দিরে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না, তবে আপনাদের মার্জিত পোশাক পরে আসতে হবে এবং কোনো নেশার দ্রব্য বা কোনো পেট নিয়ে এইখানে ওঠা যাবে না, অথবা এখানে কোনো জন্মদিন সেলিব্রেট করার জন্য কেক কাটাও যাবে না। প্রায় 550 সিঁড়ি ভেঙে আপনাদের টপে পৌঁছতে হবে। আমরা সিঁড়ি চড়া শুরু করলাম, খালি পায়েই কিন্তু আপনাদের এই পুরো রাস্তাটা উঠতে হবে, সেটা মাথায় রাখবেন। তবে একটা যেটা ভালো লাগছে যে রাস্তাটা মাথার উপর শেড দেওয়া আছে, সিঁড়িটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, দুপাশে বসবার জায়গা রয়েছে, চাইলে এখানে বসে আপনারা রেস্টও নিয়ে নিতে পারেন। রামায়ণের কিষ্কিন্ধায় জন্ম নিয়েছিলেন পবনপুত্র হনুমান বা অঞ্জনায়া। শিশু অবস্থায় অঞ্জনায়া উঠতে পারতেন, পাহাড় তুলে নিয়ে যেতে পারতেন এবং তার ইচ্ছামতো আকার পরিবর্তন করতে পারতেন। একদিন প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় ঘুম থেকে উঠে অঞ্জনায়া তার চারপাশে কোথাও তার মাকে দেখতে পেলেন না। সেই সময় জানলার বাইরে সূর্যকে দেখে একটি ফল ভেবে ভুল করে লাফিয়ে পড়লেন সূর্যদেবের ওপরে তাকে খাবার জন্য। ভীত সূর্য তখন দেবতা ইন্দ্রের কাছে গেলেন সাহায্য চাইতে, এবং ইন্দ্রদেব তার বজ্র দিয়ে আঘাত করে অঞ্জনায়াকে থামিয়ে দিলেন, এবং সেই আঘাতে অঞ্জনায়া গিয়ে পড়লেন একটি পাহাড়ের ওপর, যাতে তার চিবুক ক্ষতিগ্রস্ত হলো এবং ভেঙে গেল। এই ঘটনায় ক্রুদ্ধ হয়ে অঞ্জনায়ার আধ্যাত্মিক পিতা পবনদেব সমস্ত জগতের বায়ু আটকে দিলেন এবং সমস্ত জগৎ তখন ধ্বংস হওয়ার উপক্রম হলো। সেই সময় ভগবান ব্রহ্মা এসে পবনপুত্র অঞ্জনায়াকে বরদান করেন, এবং তাতে সন্তুষ্ট হয়ে পবনদেব আবার তার বায়ু ফিরিয়ে দেন পৃথিবীতে, এবং পৃথিবী আবার পুনরুদ্ধার হয়। এই অঞ্জনাদ্রি পাহাড়েই অঞ্জনায়ার জন্ম হয়েছিল বলে মনে করা হয়। 575টি ধাপের বেশিরভাগটাই আমরা উঠে এসেছি। যত উপরের দিকে ওঠা যায় ততই চারপাশের দৃশ্য আরো সুন্দর থেকে সুন্দরতর হতে থাকে। জয় শ্রীরাম।
আমরা পৌঁছে গেছি অঞ্জনাদ্রি পাহাড়ের একদম চূড়ায় এবং এখানে এসে এখান থেকে চারপাশটা কেমন লাগে আর এই মন্দির দর্শন সবটাই এবার আপনাদেরকে দেখাবো। অবশেষে 575টা সিঁড়ি অতিক্রম করে আমরা চলে এসেছি অঞ্জনাদ্রি হিলের একদম টপমোস্ট পয়েন্টে। এই জায়গা থেকে যে ভিউ আমার পিছনে আমি দেখতে পাচ্ছি, চারিদিক থেকে মুখে ভাষায় কোনো বিশেষণে বোঝানো সম্ভব নয়। আমি শুধু বলবো যে অঞ্জনাদ্রি হিলের ওপর থেকে আশপাশটা দেখতে ঠিক এরকম সাররিয়েল লাগছে, অতি বাস্তব লাগছে। আমার মনে হচ্ছে আমি ইতিহাসের কোনো একটা পাতায় চলে এসেছি। আমার মনে হচ্ছে না আমি পৃথিবীতে আছি, মনে হচ্ছে অন্য কোনো গ্রহে আমি দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে আশপাশটা দেখতে ঠিক এরকম লাগছে। আমাদের ভারতবর্ষে যে এরকমও ভূমিরূপ, এরকমও দৃশ্য কিছু আমাদের জন্য অপেক্ষা করছিল, সত্যি এখানে আসার আগে নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করতে পারিনি। সোজা দেখা যাচ্ছে মাতঙ্গ হিল, একদম দূরে যে পাহাড়টা সবচেয়ে উঁচু দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মাতঙ্গ হিল, যেখানে আমরা আগের দিন ছিলাম। আর আজ আছি ঠিক মাতঙ্গ হিলের উল্টো দিকে, অঞ্জনাদ্রি হিলের একদম ওপরে। আর এই পাশে দেখুন তুঙ্গভদ্রা নদী পুরো বয়ে চলে যাচ্ছে তার বাঁক। মাঝখানে দেখতে পাচ্ছি ভিত্তলা মন্দির এবং তারপরে পুরো হাম্পি শহরটা একেবারে চমৎকার দৃশ্যমান হয়ে উঠেছে এখান থেকে। এবং সানরাইজ এবং সানসেট পয়েন্ট হিসাবে তো অবশ্যই এই অঞ্জনাদ্রি হিল টপ ভীষণই বিখ্যাত। আপনি যদি হাম্পি আসেন তাহলে এই জায়গায় আসতে একদমই ভুলবেন না। অঞ্জনাদ্রি টপে উঠে অঞ্জনায়া স্বামী টেম্পল দর্শন করে বেরোলাম। হনুমানজির এই অভূতপূর্ব সুন্দর একটি মন্দিরে যেমন অপার শান্তি বিরাজ করছে, ঠিক সেরকম মূল যে গর্ভগৃহ তার পাশে রাম, সীতা এবং হনুমানজির মূর্তি রয়েছে। রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজির মূর্তি রয়েছে। সেই ঘরে আপনারা যেখানে যখন আসবেন লক্ষ্য করবেন একটা কাঁচের বাক্সর মধ্যে জলে ভেসে রয়েছে 25 কেজি ওজনের একটা পাথর, ঠিক এত বড় সাইজের, যে পাথর দিয়ে রাম সেতু তৈরি করা হয়েছিল। ওখানে লিখে দেওয়া রয়েছে যে সেই রাম সেতু তৈরির পাথর এখানে এনে জলে ভাসিয়ে রাখা হয়েছে এবং 25 কেজি ওজনের সেই পাথর কিন্তু জলে ডুবে যায়নি। একদম এইটুকু একটা বাক্সের মধ্যে এরকম সাইজের পাথরটা ভেসে রয়েছে। এটা অবিশ্বাস্য লাগলো, মানে ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা কখনোই হওয়া সম্ভব নয়। তো এটা মন্দিরটা দর্শন করে আমরা বেরোলাম, খুবই ভালো অভিজ্ঞতা। এর আগে দেখালাম সেটা হচ্ছে সানসেট পয়েন্ট। সূর্য এই দিকে অস্ত যাবে, এখন মোটামুটি 5টা বাজতে যায়। আমাদের এই উপরে আসতে মোটামুটি 45 মিনিট মতন সময় লেগেছিল। আর এইখান থেকে আমি যেটা বলছিলাম যে সানরাইজ পয়েন্টও অভূতপূর্ব সুন্দর, এখান থেকে সানরাইজ দেখা যায়। এবার দেখাবো সানরাইজ পয়েন্টের ভিউটা। দেখুন এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একদম পূর্ব দিক, এখান থেকেই সূর্যটা উদিত হয় এবং ভিউটা জাস্ট দেখুন। আমি ঠিক যেটা বলছিলাম, আপনার এখানে দাঁড়িয়ে সত্যি এই রিয়েলাইজেশনটাই হবে যে আপনি নিশ্চয়ই পৃথিবীতে নেই, অন্য কোনো গ্রহে চলে এসছেন, কারণ এরকম ভূমিরূপ দেখতে আমরা কখনোই অভ্যস্ত নই। আমার জানা নেই যে এই রকম ধরনের ভূমিরূপ সত্যি পৃথিবীর আর কোনো দেশে আছে কিনা বা আর কোনো রাজ্যে আছে কিনা আমাদের দেশের মধ্যেও। এতটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এরকম পাথুরে একটা ভূমিরূপ সত্যি অবিশ্বাস্য। এবং যতই আপনি টিভিতে দেখুন, ভিডিওতে দেখুন, নিজের চোখে যতক্ষণ না আপনি এটা এখানে এসে দেখছেন ততক্ষণ পর্যন্ত এই রিয়েলাইজেশনটা আপনি করতে পারবেন না। এখানে আপনাকে আসতে হবে এই মানে পুরো ব্যাপারটাকে উপলব্ধি করতে গেলে। হ্যাঁ, তবে আর একটা জিনিস এখানে বলে রাখা খুব দরকার। এখানে কিন্তু এই যে হনুমান এবং বাঁদরের ভালোই রকম উপদ্রব রয়েছে। সাথে কোনো জলের বোতল বা খাবার দাবার যদি থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সাবধানী হয়ে থাকবেন, ওরা কিন্তু হাত থেকে এসে ছোঁ মেরে নিয়ে চলে যাবে। আর আদারওয়াইজ এমনি কোনো ডিস্টার্ব করে না। যদি খাবার দেখে তাহলে একটুখানি ওরা চায়, আর যদি আপনি নিজের থেকে দেন তাহলে এমনিই নিয়ে নেয়। আর এখানে দেখুন পুরো এই জায়গাটা বাঁধিয়ে দেওয়া হয়েছে। ওই দিকটা যেমন যেদিক দিয়ে আমরা উঠলাম তার ঠিক উল্টো দিকে এটাকে কিন্তু সুন্দরভাবে রেলিং দিয়ে বাঁধিয়ে দেওয়া হয়েছে। এখানে সন্ধেবেলা মানে বিকেলের সময়টা সময় কাটানোর জন্য ভীষণ ভালো।
এবার আমরা অঞ্জনাদ্রি পাহাড়ের সানসেট পয়েন্টের দিকে যাচ্ছি। যাওয়ার আগে এদিকে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই দিকে সিঁড়িটা অন্য দিকে নেমে গেছে, মানে অন্য আরও একটি রাস্তা আছে এই পাহাড়ের ওপরে ওঠার জন্য। আমরা যদিও এই রাস্তা ধরে উঠিনি। আর এই হলো এই অঞ্জনাদ্রি পর্বতের মাথায় সানসেট পয়েন্ট। এই জায়গাটা শুধু দেখুন, পাহাড়ের মাথায় প্রাকৃতিক জলে পুষ্ট এরকম জলাশয়, আর তার সাথে এরকম অপূর্ব সুন্দর সূর্যাস্ত। এতখানি দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। যা প্রত্যাশা নিয়ে এখানে এসেছিলাম তার চেয়ে কয়েক গুণ বেশি পেলাম। একটা কথা হলফ করে বলতে পারি, অঞ্জনাদ্রি পাহাড়ের চূড়া থেকে হাম্পির যে রূপ দেখা যায় তা আর কোথাও থেকে দেখা সম্ভব নয়। শারীরিক কোনো অসুবিধা না থাকলে এই জায়গাটা আপনারা মিস করবেন না প্লিজ। এরপর তুঙ্গভদ্রা নদীর ওপর তুঙ্গভদ্রা ব্রিজ থেকে দেখে নিয়েছিলাম আমার জীবনের অন্যতম সেরা একটি সূর্যাস্ত। এখনো সম্মুখে রয়েছে সুচির সরোবরী, ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে, বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী, স্তব্ধ আসনে প্রহর গণিছে বিরলে। সবে দেখা দিল অকুল তিমির সন্তরী, দূর দিগন্তে ক্ষীণ শশাঙ্ক বাঁকা, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। আমাদের গেস্ট হাউসের একদম কাছাকাছি এসে পাহাড়ের চূড়ায় ওই চিতাবাঘ দেখা আমাদের আজকের ভ্রমণের একেবারে 16 কলা পূর্ণ করলো। শিভা ভাইয়ার সাথে আজ সারাদিন এই ঘোরাঘুরির জন্য আমাদের খরচ পড়েছে 1600 টাকা। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে নতুন জায়গার সন্ধান নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।